আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। আজকে সিআরপিসির অভিযোগের ধরন প্রসঙ্গে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখব। চার্জ চার্জ জিনিসটা কি? চার্জ হচ্ছে যে আপনার অভিযোগের সারমর্ম। অভিযোগের সারমর্মে কি বলা হয়? অভিযোগের সারমর্মকে চার্জ বলা হয়। এখন এই চার্জে দেখি যে কোন কোন বিষয় আপনার অন্তর্ভুক্ত থাকে। চার্জে আপনার অপরাধী, যিনি অভিযুক্ত ব্যক্তি, উনি কখনো অপরাধ করেছেন বা কোন স্থানে করেছেন, হ্যাঁ, এই সমস্ত বিষয় এই চার্জে উল্লেখ থাকে। আর সিআরপিসির আপনার 221 থেকে 240 ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু, গঠন এবং আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 227 ধারায় বলা হয়েছে যে রায় ঘোষণার পূর্বে, মানে একটি মামলার রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যেতে পারে এবং নতুন অভিযোগ গঠন করা যেতে পারে। এখন নতুন অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ গঠনের যে আদেশ হলো, এটার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন? এটার বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন। 225 ধারায় বলা হয়েছে যে চার্জে প্রয়োজনীয় বিষয় বা কোনো অপরাধ যদি ভুলবশত অন্তর্ভুক্ত না করা হয় তাহলে কোনো মামলার গুরুত্বপূর্ণ ক্ষতি হবে না। কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্ষতি কখন হবে? যখন অভিযুক্ত বিভ্রান্ত হবে, হ্যাঁ, এই পরিবর্তনের কারণে অভিযুক্ত বিভ্রান্ত হবে বা ন্যায় বিচারে বিঘ্ন হয়, তখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা ক্ষতির কারণ হবে। আর সিআরপিসির আপনার 233 ধারায় বলা হয়েছে পৃথক অপরাধসমূহ, পৃথক চার্জ এবং পৃথকভাবে অভিযোগ গঠন করতে হবে। মানে পৃথকভাবে চার্জ গঠন করতে হবে অভিযোগের, আর পৃথক আপনার বিচার করতে হবে। এখন দেখি, হ্যাঁ, প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ এবং অভিযোগ গঠন করতে হবে, হ্যাঁ। আর 2 নম্বরটা হচ্ছে প্রত্যেকটি চার্জ বা অভিযোগ পৃথকভাবে বিচার করতে হবে। মানে একটা অপরাধের, মানে বিভিন্ন অপরাধের চার্জ আপনার আলাদা করতে হবে, বিচার আপনার আলাদা করতে হবে। এই 233 ধারার মূল কথাটা হচ্ছে এটা। এখন একটা উদাহরণে আমরা বুঝি, হ্যাঁ। একটি ক্ষেত্রে চুরির জন্য অভিযুক্ত হলো, সে চুরির জন্য অভিযুক্ত হলো এবং অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত হলো। এখন এই চুরি আর জখম দুইটা জিনিস। এখন চুরির জন্য আপনার আলাদা চার্জ গঠন হবে আর জখমের জন্য পৃথকভাবে চার্জ গঠন করা হবে এবং পৃথকভাবে বিচার করা হবে, ঠিক আছে। আর 234 ধারায় বলা হয়েছে যে একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে যদি হয়, মানে একই ধরনের 3টি অপরাধ যদি একটি ব্যক্তি 1 বছরের মধ্যে করে, তাহলে কি হবে? একত্রে অভিযোগ গঠন করে একত্রে বিচার করতে হবে, ঠিক আছে। আর 236 ধারায় বলা হয়েছে যে কি অপরাধ সংঘটিত হয়েছে, মানে অপরাধটা কি সংঘটিত হয়েছে সেই সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, মানে অপরাধটা কি সংগঠন হয়েছে সেটা যদি সম্বন্ধে যদি কোনো সন্দেহ থাকে বা সেটা যদি বোঝাই না যায়, সেই ক্ষেত্রে অভিযুক্তকে সংগঠিত সকল বা এমন অপরাধের কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে একত্রে বিচার করা যাবে। মানে এতগুলো সে অপরাধ করলো, এটা সম্বন্ধে যদি সন্দেহ থাকে যে তাকে কোন অপরাধে দিবে, তো এতগুলো অপরাধের মধ্যে যে কোনো একটি অপরাধে তাকে অভিযুক্ত করতে হবে, অথবা সকল অপরাধে তাকে অভিযুক্ত করে তার কি করা হবে? একত্রে তার বিচার করা হবে। আর 239 ধারায় বলা হয়েছে যে সকল ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে, মানে যে সকল ব্যক্তিকে একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে, এক্ষেত্রে আপনার 7 শ্রেণীর ব্যক্তিকে একত্রে এবং যৌথভাবে বিচার করা যাবে। এখন এই 7 শ্রেণীর ব্যক্তিগুলো কারা সেগুলো একটু আমরা দেখি। এক নম্বরটা হচ্ছে যে একই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি, মানে একটা বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের যদি অভিযুক্ত করা হয় তাহলে সকল ব্যক্তিদের একসাথে বিচার করা হবে। 2 নম্বরটা হচ্ছে যে কোনো অপরাধ করার চেষ্টা বা সহায়তাকারীদের, মানে একটা অপরাধ করার জন্য যদি কতগুলো ব্যক্তি চেষ্টা করে বা তাদেরকে যদি কতগুলো ব্যক্তি সহায়তা করে তাহলে এদের সকলের বিচার একসাথে হবে। আর 3 নম্বরে বলা হয়েছে যে 1 বছরের মধ্যে 234 ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি, 1 বছরের মধ্যে 234 ধারায় অভিযুক্ত ব্যক্তি। 234 ধারায় কী ছিল?
যে 1 বছরে 3টি অপরাধ যারা করবে, একই ধরনের 3টি যারা অপরাধ করবে তাদের বিচার একত্রে হবে। 4 নম্বরটা হচ্ছে যে চুরি বা বল প্রয়োগ সম্পত্তি আদায়, মানে চুরির ক্ষেত্রে এবং বল প্রয়োগ করে যদি কেউ কারো সম্পত্তি আদায় করে এদের বিচার একসাথে হবে। আর দণ্ডবিধির 411 এবং 414 ধারায় অভিযুক্ত ব্যক্তিদের। আর 6 নম্বরটা হচ্ছে যে জাল মুদ্রা সম্পর্কিত অভিযুক্ত ব্যক্তি, যারা মুদ্রা মানে টাকা পয়সা যারা জাল করে তাদের সেই সম্পর্ক অপরাধের বিচার একসাথে হবে। আর 7 নম্বরটা হচ্ছে একই কার্যপ্রক্রিয়ায় সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। থ্যাংক ইউ।